নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছুক্ষণ আগেই আমি ফিরেছি। এখন 9:10 স্নান টান করে তারপরে আমি আপনাদের কাছে সামনে এলাম। এখন এটা একটা অদ্ভুত ঘটনা, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, হঠাৎ সেই মানুষটাকে টার্গেট করা হলো কেন? একেবারে রেইকি করে গত 4-5 দিন ধরে রেইকি করে তার বাড়ির অদূরে 200 মিটার দূরেই তাকে পরপর 3টে গুলি করে মেরে দেওয়া হলো। তার ড্রাইভারেরও গুলি লেগেছে, তিনি এখন হাসপাতালে ভর্তি। তার অবস্থাও সংকটজনক অতটা না হলেও কিন্তু ভালো বলা যায় না। এখন দেখুন, পুলিশ কিছু বলছে না, মুখে কুলু পেটে রয়েছে। সরকার কিছু বলছে না, ভাবি সরকার যারা, কারণ দেখো, বিরোধী পক্ষে যখন থাকে তখন অনেক কথা বলা যায়, কিন্তু যখন আমি সরকারে যাব তখন কিন্তু অনেক মেপে কথা বলতে হয়। আর এখানে যে তথ্য প্রমাণ পাওয়া গেছে, আমরা যা ভেতর থেকে জানতে পেরেছি, আমরা যারা একদল গেছিলাম তারা যা জানতে পেরেছি, তা হচ্ছে ঘটনাস্থলের অদূরে একটা অস্ত্র পাওয়া গেছে। সে অস্ত্রটা হচ্ছে ব্লক পিস্তল। ব্লক পিস্তল আপনারা কি জানেন? ব্লক পিস্তল হলো 12টা চেম্বার থাকে, লম্বা একটা কার্ট্রিজের মধ্যে, সেখানে 12টা বুলেট ঢোকানো থাকে, খাটাক করে আটকায়, কখন করে করে মারে। সাধারণ গুন্ডা মস্তান যারা আছে তারা ওই দেশি কাঠটা ব্যবহার করে। তারা 2.5 লাখ টাকার তারা ব্লক পিস্তল ব্যবহার করবে না। দ্বিতীয় হচ্ছে, ওই ব্লক পিস্তলের গায়ে লেখা আছে মেড ইন পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি। অর্থাৎ পাকিস্তান থেকে, যেটা বোঝা যাচ্ছে, পাকিস্তান থেকে অস্ত্রটি এসছিল বাংলাদেশে, বাংলাদেশ হয়ে সেই অস্ত্র ঢুকেছে পশ্চিমবঙ্গে। এখন কতগুলো নাম শোনা যাচ্ছে, ISI এর নাম শোনা যাচ্ছে, হিজবুত তাহরির, আনসার বাংলা টিম, এই 3টে নাম কিন্তু শোনা যাচ্ছে। যেহেতু আন্তরাষ্ট্রীয় ব্যাপার, তাই শুভেন্দু বলুন, সুকান্ত বলুন, কেউই কোনো মুখ খুলছে না এবং পুলিশও মুখ খুলছে না। কিন্তু এটা যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢুকেছিল তা পরিষ্কার, কারণ পাকিস্তানের ছাপ মারা, অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ মারা ব্লক পিস্তল। এখন বেছে বেছে চন্দ্রনাথ ওরফে অমিত, পরিচিত মহলে যে অমিত বলেই পরিচিত, চন্দ্রনাথকে টার্গেট করা হলো কেন? আসলে চন্দ্রনাথকে দিয়ে একটা মেসেজ পাঠানো হলো, আজ যদি আমরা চন্দ্রনাথকে টার্গেট করতে পারি, কালকে তোমরা কেউ সেফ নাও। এটা হচ্ছে মেসেজ। এখন এই মেসেজের মধ্যে কারা আছে? চন্দ্রনাথকে যখন মারা হয়েছে তখন ধরেই নেওয়া হচ্ছে তিনি যার প্রাইভেট সেক্রেটারি ছিলেন, শুভেন্দু, তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এখন এই যে 6জনকে সন্দেহজনক ধরা হয়েছে, জানি না তারা আততায়ী কিনা তা বলতে পারবো না। পুলিশ 6জনকে অ্যারেস্ট করেছে সন্দেহভাজন। এর মধ্যে হতেও পারে, নাও হতেও পারে, খুনি। আরো তল্লাশি চলছে, সমস্ত সীমান্ত আটকে দেওয়া হয়েছে যাতে কেউ না বেরোতে পারে। কাল রাত্রেই করে দেওয়া হয়েছে।
এর মধ্যে অন্তরাষ্ট্রীয় ব্যাপারটা জুড়ে যাওয়াতে কেউ মুখ খুলছে না। আর কানেকশনটা এইটা যে আমি আপনাদের বরাবর বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় জামাতকে টাকা দিতেন এবং জামাতকেই তিনি অস্ত্র দিতেন, মানে অস্ত্র কেনার টাকা দিতেন। ওদিক দিয়ে সিআইএ টাকা দিত, এদিক দিয়ে ওই বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার, যুব ভাতা, হ্যান ত্যান এইসবের আড়াল দিয়ে তিনি কিছু টাকা ওখানে পাঠাতেন। সেগুলো এখন প্রমাণ সাপেক্ষ। এখন এই দেশদ্রোহিতা একবার হাব্বা উড়ে গেলে আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার ইহকাল পরকাল ঝরঝরে হয়ে যাবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন, এই সরকারের পতন কিন্তু আর্থিক দিক দিয়ে জামাত, আনসারুল্লাহ, বাংলা তাদেরকে কিন্তু অনেক নড়িয়ে দিয়েছে। কারণ আলটিমেটলি টাকাটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কাজ কিন্তু এগোবে না। ফলে এই যে একেবারে ডুবিয়ে দেওয়া হলো তৃণমূলকে, সেখানেও একটা মেসেজিং আছে, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে পরে এরকম ঘটনা আরও ঘটতে পারে। এবার ভারত কি ঘটনা ঘটাবে সে তো পরের কথা, সে তো আর আমরা জানি না, সেটা পরের ঘটনা। যেটাই ঘটুক সেটা খুব একটা ভালো ঘটবে না, এটুকু বুঝতে পারছি। আর আপনারা জানেন যে ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আমি এই ধরনের আজকে যেখানে ভিজিট করেছি সেই ধরনের কোনো ভিডিও বা ছবি আমি দেখাতে পারবো না। তাই আমি কোনো রকম ছবি বা ভিডিও আমি আপলোড করছি না। তারপর তাদের ব্যক্তিগত পারিবারিক ব্যাপারে কিছু গোপনীয়তা আছে, সেগুলোও মেনে চলতে হবে। তাই আমি কোনো রকম ছবি বা ভিডিও আপলোড করছি না, কেউই করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, মানে আমরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে তারা। তো এখন এই যে ব্লক পিস্তলটাই সব থেকে বড় নিশানা। আমার মনে হচ্ছে খুব শিগগির, হয়তো 2-1 দিনের মধ্যে এনআইএ এই তদন্তের ভার নিয়ে নেবে। আর এনআইএ নিলে অন্তরাষ্ট্রীয় স্তরে এবং বৈদেশিক স্তরে তারা কাজকর্ম করতে পারবে, তদন্তের কাজ করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি তদন্তের কাজে সাহায্য না করে, বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। কারণ মেসেজটা ভুল মেসেজিং হয়ে গেছে। এখন এই মেসেজটা দেওয়ার কোনো দরকার ছিল না। কারণ আমি যদি এখন এই মেসেজটা দিই তাহলে রাতারাতি আবার একটা ভোট করে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসানো, এটা ভারতীয় সংবিধানে নেই। কিন্তু যারা উগ্রবাদী, উগ্রপন্থী, মৌলবাদী, যারা ভাবনা চিন্তার মধ্যে বন্দী, তারা এইসব যুক্তি ভুক্তির ধার ধারে না। তারা তো বেসিক্যালি অশিক্ষিত হয়। তো যাই হোক, আপাতত এই খবরটা আমি যেটা পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই খবরটা কিন্তু অনেক দূর অব্দি এগোবে, আমি আজকে আপনাদের বলে দিচ্ছি। এই খবর কিন্তু এইখানে থেমে থাকবে না, এই অনেক দূর অব্দি এগোবে। সেদিন বুঝতে পারবেন যে আজকে 7 তারিখ আমি যা বললাম তার সুদূর প্রসারী আমার দৃষ্টিভঙ্গি কতটা যেতে পারে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।